আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরানে তুমুল হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরানের জবাব। জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার আহ্বান। অন্তর্বর্তী সরকারের জারি করা সবকটি অধ্যাদেশ সংসদে অনুমোদন চায় এনসিপি। ঢাকা চট্টগ্রামে ঈদের কেনাকাটার ধুম, মধ্যরাত পর্যন্ত জমজমাট মার্কেট ও শপিং মল। ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দক্ষিণাঞ্চলের একটি স্কুলে হামলায় অন্তত 85 শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। জবাবে ইসরায়েল এবং কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরিস্থিতি মোকাবেলায় তেহরান থেকে নাগরিকদের সরে যেতে বলেছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। শনিবার ভোরে মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। আকাশ ও সমুদ্র থেকে একযোগে বিভিন্ন এলাকায় যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের পাশাপাশি পরমাণু শক্তি কর্মসূচির কার্যালয়, গোয়েন্দা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। তাৎক্ষণিকভাবে জবাব দিতে শুরু করে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করে তেহরান। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানের হামলার পরপরই জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। বন্ধ করে দেয়া হয়েছে আকাশসীমা এবং রাজধানী তেল আবিবের প্রধান বিমানবন্দর। ইরানি ক্ষেপণাস্ত্রের ঢেউ প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ইরানে বড় ধরনের অভিযান চালানো হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। ইরানের বর্তমান ধর্মীয় শাসক গোষ্ঠীকে উৎখাত করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানান ট্রাম্প। ইসরায়েল জানিয়েছে কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছে। এমনকি হামলার তারিখ কয়েক সপ্তাহ আগেই ঠিক করা হয়েছিল বলে জানিয়েছেন দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা। যুদ্ধ শুরুর পরপর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। এছাড়া নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কারণে ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২০টিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলের একটি স্কুলে হামলার ঘটনায় অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। ইরান জানিয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ গুরুত্বপূর্ণ নেতারা নিরাপদে আছে। দেশটির এক কর্মকর্তা জানিয়েছে খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তান, রাশিয়া, স্পেন সহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে যে কোনো সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, জার্মানি, যুক্তরাজ্য, ইউক্রেন সহ কয়েকটি দেশ। এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ সহ অনেক দেশ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। বিশ্বে জ্বালানি তেল মজুদের দিক থেকে তৃতীয় অবস্থানে ইরান। দেশটিতে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাসের মজুদ। ফলে বৈশ্বিক জ্বালানির বাজারে তেহরান ব্যাপক প্রভাব বিস্তার করে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচি রয়েছে দেশটির। এই কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক আপত্তি। কিন্তু ইরান চায় নিজেদের মতো করে এগিয়ে যেতে, যা মানতে চায় না ওয়াশিংটন ও তার মিত্ররা।
1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমাদের চোখে ইরান যেন অবাধ্য রাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি, ইসরায়েল বিরোধী অবস্থান, মধ্যপ্রাচ্যে তেহরানের ক্রমবর্ধমান প্রভাব সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এক সময়ের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুই বর্তমানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সবচেয়ে বড় শত্রু। এই অবস্থার মধ্যেই কৌশলগত ভূ রাজনৈতিক অবস্থান ইরানকে ওই অঞ্চল এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়েছে। ইরানের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটিতে রয়েছে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ। ইরান ক্যাসপিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরের সাথে সংযুক্ত হয়ে দেশটি পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য ও জ্বালানি যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু। বিশ্বব্যাপী তেল রপ্তানির প্রধান রুট হিসেবে পারস্য উপসাগর এবং ওমান সাগর বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই রুটগুলো নিয়ন্ত্রণকারী দেশগুলোর অন্যতম হওয়ায় বিশ্ব জ্বালানির বাজারে ইরানের ব্যাপক প্রভাব রয়েছে। পারস্য উপসাগরের অংশ হরমুজ প্রণালী বিশ্বব্যাপী তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলির অন্যতম এবং ইরান এই রুট অনেকটাই নিয়ন্ত্রণ করে। ইরানের সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি ইরাক, তুর্কি, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতিবেশী। এসব প্রতিবেশী দেশ পুরো অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে, যার ফলে আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক লেনদেন ও যোগাযোগে ইরান হয়ে আছে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। পাশাপাশি এসব সীমান্ত আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক প্রবাহ ও মানুষের যাতায়াত ব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, ককেশাস ও পারস্য উপসাগরের সংযোগস্থলে ইরানের কৌশলগত অবস্থান দেশটিকে পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতু করে তুলেছে। সার্বিকভাবে বলা যায়, অনন্য ভৌগোলিক ও কৌশলগত অবস্থান এবং বিপুল প্রাকৃতিক সম্পদের সমন্বয় ইরানকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘর্ষ দ্বিতীয় দিনের মতো চলছে। দুই দেশ সীমান্তে একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। ইসলামাবাদের অভিযোগ, তালেবানরা তাদের ভূখণ্ডে পাকিস্তানের তেহরিকি তালেবান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসলামাবাদ তাদের ব্যর্থতা ঢাকতে কাবুলকে দায়ী করছে। পাকিস্তানের দাবি, এখন পর্যন্ত তাদের 12 সেনা এবং পৌনে 300-র মতো তালেবান যোদ্ধা নিহত হয়েছে। অবশ্য তালেবানের দাবি, তাদের 13 যোদ্ধা এবং পাকিস্তানের 55 সেনা প্রাণ হারিয়েছে। এবার অন্য প্রসঙ্গ। নির্বাচনের মাধ্যমে শুরু হওয়া গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। আজ রাজধানীতে জামায়াতে ইসলামের ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় দেশের রাজনীতিতে লেগেছে ইতিবাচক হাওয়া, যা আবারও প্রমাণিত হলো শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে। নির্ধারিত সময়ের আগেই যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জামায়াতের নেতাকর্মীদের সাথে পারস্পরিক সৌহার্দ্য ও কুশল বিনিময় করেন তিনি। ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ায় জামায়াতের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে এক নতুন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান তারেক রহমান। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন,
আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। গতানুগতিক বিরোধী দলের ভূমিকার পরিবর্তে দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতার কথা জানান জামায়াতের আমির। আর জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তে বিরোধিতা করবে তার দল বলেও জানান তিনি। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শফিকুর রহমান বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল। সেদিনকার বিরোধী দলীয় নেত্রী তিনি বিদেশ সফরে ছিলেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ জাতীয় সংসদে অনুমোদনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আর জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদের কোনো বিষয় বাদ দেওয়া উচিত হবে না। আজ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রাজধানীর আবাহনী ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে এনসিপি নেতাকর্মীর পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতারাও যোগ দেন। জুলাই সনদের কোনো বিষয় বাদ দেওয়া সরকারের উচিত হবে না বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে সরকারি দলের উচিত হবে না গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না, সেটা আমাদের কাছে কাম্য হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সব অধ্যাদেশ জাতীয় সংসদে পাশ করতে হবে। এছাড়া দ্রুত স্থানীয় সরকার নির্বাচনেরও দাবি জানান তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী একটি সময়, সেই সময়কে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে দিতে যে নেতৃত্ব প্রয়োজন, এনসিপি তার জায়গা থেকে সেই চেষ্টা করেছে। আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সে প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিন। আগামী সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে, সেটাকে ইন্ডিমনিটি দেওয়া হবে, সে সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, এবারের সংসদ হবে সব তর্ক বিতর্কের স্থান। নির্বাচনের জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে 6টি আসন পেয়েছে। এই 6টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় তারা আরোহণ করবে এবং এখনই বলতে পারি বিরোধী দলীয় চিফ হুইপ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকায় হামলার মাধ্যমে বিশ্বের কাছে খারাপ বার্তা গেছে। আজ পুড়িয়ে দেওয়া প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একথা বলেন। হামলার ঘটনা তদন্ত করে 2 মাসের মধ্যে অভিযোগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই দিন ডেইলি স্টার কার্যালয়ও পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2025 সালের 18 ডিসেম্বর রাতে উগ্রবাদীদের হামলার শিকার হয় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়। শনিবার পুড়িয়ে দেয়া প্রথম আলো ভবনে চলা ব্যতিক্রমী শিল্পকর্ম দেখতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দীর্ঘক্ষণ এই তাণ্ডবের চিহ্ন দেখেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের হামলা মোটেও গ্রহণযোগ্য নয়। দেশের যারা বলতে গেলে প্রগতির বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি, তাদের একটা রমরমা ভাব ছিল। এই মেসেজটা সারা পৃথিবীতে গিয়েছে। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে
চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছে। এই হামলায় উস্কানিদাতাদের আইনের আওতায় আনার কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এই ধরনের সীমানার বাইরের যে কোনো অপরাধকে কিভাবে যুক্ত করা যায় তার জন্য সংশ্লিষ্ট আইনগুলিকে কিন্তু স্পিরিটের দিক থেকে অবশ্যই অপরাধী যেখানেই বাস করুক বা অপরাধের প্রশ্রয় যদি কেউ দিয়ে থাকে প্রমাণিত হয় অবশ্যই সরকার সেটাকে বিবেচনার মধ্যে নেবে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির উপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও প্রথম আলোর পুড়িয়ে দেয়া ভবন দেখতে আসেন। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরএফএল ওয়াইড্রব ঈদ বাজার। ঈদ যত এগিয়ে আসছে রাজধানীর শপিং মলগুলোতে ততই জমে উঠছে কেনাকাটা। বড়দের পাশাপাশি পছন্দের কেনাকাটায় ব্যস্ত শিশুরাও। আগামী সপ্তাহ থেকে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। ভিড় এড়িয়ে চলতে একটু আগেভাগেই এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী, করছেন পছন্দমতো কেনাকাটা। রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতাদের পদচারণা। তাদের দুহাত ভর্তি ব্যাগই বলে দিচ্ছে আসছে খুশির ঈদ। পোশাকের পাশাপাশি জুতা ও কসমেটিক্সের দোকানেও ভিড় চোখে পড়ার মতো। শিশুদের কেনাকাটাতেই ব্যস্ত সময় পার করছেন অভিভাবকরা। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা দেখছি, পাশে একটা দোকান ছিল ওখানেও দেখছি, এখানেও দেখলাম, তো এখনো মেলে নাই, খুঁজতেছি আর কি, দেখা যাক। জুতা কিনতে আছি, কোয়ালিটি ফুল, সবকিছু ভালো, পছন্দ হয়। মানুষ তো পছন্দটাই মূল, টাকার দিক তো তাকায় না। পণ্যের কোয়ালিটি এখানে ভালো, কিন্তু আমি বললাম যে দামটা আর একটু রিজনেবলের মধ্যে হলে আসলে আমাদের আর একটু স্বাচ্ছন্দ্য হতো। বিক্রেতারা জানান এবার রোজা শুরু থেকেই ঈদের বাজার বেশ চাঙ্গা। ক্রেতাদের সমাগমে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। আগামী সপ্তাহে ব্যস্ততা ও বিক্রি আরো বাড়বে বলে মত তাদের। ঈদমুখী সবসময় আয়োজনটা বেশি করে থাকি, তো কেনাকাটা সব শ্রেণীরাই সবসময় করে থাকে, ঈদটা একটু বেশি করে থাকে। নির্বাচনের আগে কয়েকদিন খারাপ ছিল বাজারে, এখন আশা করে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, আগামীতে আরো ভালো হবে। সবে বরাতের আরো 15 দিন আগ থেকে আমাদের বেচাকেনা শুরু হয়ে গেছে। প্রাইস কেনাকাটায় কাস্টমার স্বাচ্ছন্দ্য বোধ করে। ঈদের একটা আমেজ আছে, মার্কেটে অ্যাভেলেবেল কাস্টমার, মার্কেটে ঢোকার মতো কোনো স্কোপ নাই। এদিকে পাকিস্তানি ও ভারতীয় পোশাকে ভরা বেশিরভাগ দোকান। ক্রেতাদের সংখ্যা বিদেশি পোশাকের আধিপত্যে হয়তো ক্রমেই আড়ালে চলে যাচ্ছে দেশীয় ঐতিহ্যবাহী পোশাক। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে চট্টগ্রামের ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। দেশি বিদেশি বাহারি পোশাক মন কাটছে ক্রেতাদের। মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা। বন্দরনগরীর ছোট বড় সব মার্কেট, শপিং মল এখন সরগরম। দিন গড়ানোর সাথে বাড়ছে ভিড়। দিনরাত মুখরিত থাকছে ক্রেতার আনাগোনায়। এক মার্কেট থেকে অন্য মার্কেট ঘুরে পছন্দের জামা কাপড় কিনছেন তারা। শিশু কিশোর ও তরুণ তরুণী সহ নানা বয়সীরা আসছেন পছন্দের কাপড় কিনতে। তবে নারীদের ভিড় বেশি। পরিবার নিয়ে আগাম কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। পছন্দের পোশাক ও জুতো কিনতে পেরে খুশি ক্রেতারা। শপিং অলমোস্ট ডান, আর জুতাটাই বাকি ছিল, সেজন্য আমি করতে আসছি। আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্য কম্বো, একই রকম পাঞ্জাবি দেখছিলাম আর কি। আমার খুব ভালো লেগেছে, অনেক নতুন নতুন ভ্যারাইটি এসেছে। পিছিয়ে নেই ছেলেরাও। বরাবরের মতোই ঈদে প্রথম পছন্দ পাঞ্জাবি। গরমে আরাম পেতে সুতি কাপড়ের পাঞ্জাবির চাহিদা এবার বেশি। শপিং করে ভালো লাগছে, কালেকশন অনেক নতুন নতুন কালেকশন আছে। দামটা কিছুটা বেশি, আর একটু রিজনেবল হলে ভালো হতো। আমি এই পাঞ্জাবিটি নিয়েছি আমার আপুর কাপড়ের সাথে ম্যাচ করে। ঈদের আনন্দ মানে নতুনত্ব। বিষয়টি মাথায় রেখে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। বেচাকেনা ভালো চলছে বলে জানান বিক্রেতারা।
এই মার্কেটটা হচ্ছে আমাদের আসলে খুব একটা ফেমাস হয়েছে চিটগংয়ের মধ্যে, কারণ একই ছাদের নিচে আসলে অনেকগুলো ব্র্যান্ড আসলে ক্রিয়েট একসাথেই পাওয়া যাচ্ছে, যেটার জন্য কাস্টমারও খুব সন্তুষ্ট বোধ করছে আমাদের সাথে একসাথে। ফার্সিটাই বেশি চলতেছে, ফার্সিটা আপনার মেয়েরা আসতেছে অনলাইনে দেখতেছে ফার্সি, আমরাও সেল করতেছি ফার্সি, এবছর ফার্সিটা বেশি চলতেছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি সম্পন্ন, সো আমাদের ওনার মানে চিন্তা করে কাস্টমারদেরকে মানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। পোশাকের পাশাপাশি কসমেটিক, জুয়েলারি, ব্যাগ আর জুতো কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চাঁদার দাবিতে চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে আজ ভোর 6টার দিকে চট্টগ্রাম ভিত্তিক স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় মামলা বা জিডি করা হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ, তবে মৌখিকভাবে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রোজার শুরুতে নিত্যপণ্যের দাম বেড়ে গেলেও বাজারে এখন অনেকটাই স্বস্তি ফিরেছে। বেশ কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকার পাশাপাশি কিছু পণ্যের দাম কমেছে। বাজারে নজরদারি বৃদ্ধি করায় দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রোজা শুরুর পর রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতা দেখা দেয়। এ অবস্থা চলতে থাকে টানা এক সপ্তাহ। তবে এখন পরিস্থিতি কিছুটা বদলেছে। নিত্যপণ্যের দামে অস্থিরতা ও উত্তাপ কমেছে। বাজার ঘুরে দেখা গেছে রমজানের শুরুতে প্রায় 2 গুণ বেড়ে যাওয়া পণ্যের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় কোনো কোনো পণ্যের দাম অর্ধেকেরও বেশি কমেছে। গত বছরকার মতো নেই, ফার্স্ট সেম রেটেই, বেশি কিছু বাড়ে নাই। নিত্য পণ্যগুলা ওই খেজুরও পায় গত বছরকার রেটে আছে। চাল ডালগুলো এগুলো আসলে আগের রেটে আছে পায়। সাধারণ জনগণ কুঠিগত হয়ে আছি তাদের কাছে, তারা যেটাই ঠিক করে দিচ্ছে আমাদেরকে সেটাতেই কিনতে হবে, সেটাতেই খেতে হবে। হয় আমি খাবো, নয় আমি খাবো না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। কিন্তু আমার জন্য যে জিনিসটা সুলভ মূল্যে আমার কাছে নিয়ে আসা, এটা আমার মনে হয় সরকারের তরফ থেকে আরেকটু বেশি কনসিডার করা উচিত। ব্যবসায়ীরা জানান রোজা শুরুর মতো বাজারে মানুষের আনাগোনা কমেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় অনেকে ঢাকা ছেড়ে গেছেন। অন্যদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানান তারা। সব মালে আছে, মালের কোনো ঘাটতি নাই, তো দেখা গেছে দামে একটু 19-20 আছে, কিছু বাড়তি কিছু কম, কিছু আগে রেডি আছে। এটা সরকার ওখানে যদি আমি মনে করি মনিটরিং করে, ওখান থেকে যদি তথ্য না, আমাদের কাছে কিচ্ছুই নাই। নিয়মিত বাজার মনিটরিং জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। আসলে এই সিন্ডিকেট ভাঙার মতো আমাদের কোনো ছোট ক্রেতাদের আসলে কোনো সুযোগ নাই। সবার জায়গা থেকে সচেতন না হয়, এটা প্রতিবাদ আমরা কিছুই পাবো না। যে কোনো উপায়ে নিত্যপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান ক্রেতা বিক্রেতারা। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। অমর একুশে বইমেলায় আজ সকালটা ছিল শিশুদের দখলে। সার্বিকভাবে মেলা ততটা না জমলেও সন্ধ্যার পর কিছুটা প্রাণ ফিরে পায়। শনিবার সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশু প্রহরে আসে ছোট্ট মনিরা। শিশুতোষ, রঙিন গল্পের বই, ছড়া আর কমিক্স ঘিরে ছিল তাদের কৌতূহল। স্টল ঘুরে বই বেছে নিতে দেখা যায় অনেককেই। তবে দুপুর গড়াতেই মেলার চিত্র বদলে যায়। ছুটির দিন হওয়া সত্ত্বেও সারাদিন দর্শনার্থীর উপস্থিতি ছিল একেবারেই কম। বেশিরভাগ স্টল ছিল ফাঁকা। অনেক স্টলে এখনো বই ওঠেনি, চলছে সাজসজ্জার কাজ। অন্যবারের তুলনায় এবার পাঠকের উপস্থিতি কম বলছেন বিক্রেতারা। ইফতারের পর মোটামুটি পাঠক সংখ্যা আবার পাঠকের একটা ভিড় দেখা যায়। সন্ধ্যার পর পাঠকের আনাগোনা বাড়লে কিছুটা জমে ওঠে মেলা। বইমেলা তো সবসময় আমাদের অনেক আবেগের জায়গা। একুশের বইমেলা আমাদের অনেক উৎসাহ উদ্দীপনা থাকে। জুলাই বিপ্লবের একটা বই কিনে দিলাম, আর কয়েকটি স্টল ঘুরি। এই মুহূর্তে যেটা হাতে আছে এটা এখন বঙ্গবন্ধু সংক্রান্ত বই আমার। তৃতীয় দিনে মেলায় এসেছে 38টি নতুন বই। বইমেলার প্রতিটি ধূলিকণায় যেন মিশে আছে পাঠকের ভালোবাসা এবং আবেগ। বিক্রেতারা বলছেন বেচাকেনা এখনও প্রাথমিক পর্যায়ে, তবে উৎসাহী পাঠকের এমন আনাগোনা তাদের আশাবাদী করে তুলছে।
শিউলি শবনম, দীপ্ত সংবাদ, অমর 21 বইমেলা, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইরানে তুমুল হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরানের জবাব। জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার আহ্বান। অন্তর্বর্তী সরকারের জারি করা সবকটি অধ্যাদেশ সংসদের অনুমোদন চায় এনসিপি। ঢাকা চট্টগ্রামে ঈদের কেনাকাটার ধুম, মধ্যরাত পর্যন্ত জমজমাট মার্কেট ও শপিং মল। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।